প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের শ্বসন এই অধ্যায়টি শুরু করছি। আর শ্বসন অধ্যায়ে আজকে শুরুতে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো শ্বসনের সংজ্ঞা। শ্বসন কি? তোমরা জানো, সালোক সংশ্লেষ পদ্ধতিতে সৌরশক্তি খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি হিসেবে আবদ্ধ হয়, সেটা তোমরা পড়েছ। এইবার সেই খাদ্য উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে, প্রাণীরা সেই খাদ্য গ্রহণ করে, আবার উদ্ভিদও সেই খাদ্য থেকে তার শক্তি বাঁচার জন্য যে শক্তি দরকার সেটা অর্জন করে। অর্থাৎ উদ্ভিদের সালোক সংশ্লেষ পদ্ধতিতে উৎপন্ন খাদ্য হলো সমগ্র জীবজগতের বেঁচে থাকার উৎস। কারণ বাঁচার জন্য দরকার শক্তি, আর সেই শক্তি আমরা সমগ্র জীবজগৎ কোথা থেকে পায়? না, খাদ্য থেকে পায়। সেই খাদ্যটা কে তৈরি করে? না, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ পদ্ধতিতে তৈরি করে, এবং সৌরশক্তি সেই খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি হিসেবে আবদ্ধ থাকে। তাহলে শ্বসনে কি হয়? না, শ্বসন হচ্ছে যে খাদ্য উদ্ভিদ তৈরি করে, অর্থাৎ যার মধ্যে স্থৈতিক শক্তি আবদ্ধ রয়েছে, সেই খাদ্যের জারণ হয়। কোথায়? না, কোষের মধ্যে। প্রত্যেকটা কোষের মধ্যে, উদ্ভিদ প্রাণী সবার কোষের মধ্যে সেই খাদ্যের জারণ হয়। আর জারণ হলে পরে খাদ্যের মধ্যে যে শক্তিটা আবদ্ধ রয়েছে, স্থৈতিক শক্তি, সেই শক্তি মুক্তি ঘটে। তারপর কি শক্তি হিসেবে? না, তাপ শক্তি হিসেবে, গতিশক্তি হিসেবে সেই শক্তির মুক্তি হয়, এবং তার ফলে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি সমস্ত জীব পায়, আমরা বেঁচে থাকি। তাহলে শ্বসন কাকে বলবো? না, যে পদ্ধতিতে বা যে জৈব রাসায়নিক পদ্ধতিতে কোষমধ্যস্থ খাদ্য জারিত হয়ে খাদ্যের মধ্যে আবদ্ধ স্থৈতিক শক্তির মুক্তি ঘটে, তাকেই বলা হয় শ্বসন বা রেসপিরেশন। তাহলে শ্বসন কোথায় হয়? কোষের মধ্যে হয় শ্বসন। কিন্তু এই শ্বসন হতে গেলে অক্সিজেন লাগে অধিকাংশ ক্ষেত্রে। অল্প কিছু জীবাণু আছে যাদের ক্ষেত্রে, বা নিম্ন শ্রেণীর জীব আছে যাদের ক্ষেত্রে মুক্ত অক্সিজেন লাগে না, মানে বাতাসের অক্সিজেন লাগে না। কিন্তু অধিকাংশ জীবের ক্ষেত্রেই, উদ্ভিদ প্রাণী, তারা শ্বসনের জন্য বাতাস থেকে অক্সিজেন নেয়, বা জলজ প্রাণীরা জল থেকে অক্সিজেন নেয়, বা জলজ উদ্ভিদ জল থেকে অক্সিজেন নেয়। তাহলে সেই অক্সিজেন নিতে হয় কোন অঙ্গের মাধ্যমে? কোন একটা অঙ্গের মাধ্যমে তো নিতে হয়। যে অঙ্গের মাধ্যমে নেয় সেগুলোকে বলে শ্বাস অঙ্গ। এবং অবশ্যই উদ্ভিদের শ্বাস অঙ্গের কিছু বৈশিষ্ট্য থাকবে, সেই বৈশিষ্ট্যগুলো প্রথমে আলোচনা করব। শ্বাস অঙ্গের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য, ভেজা শ্বসনতল। অর্থাৎ যে শ্বাস অঙ্গের মাধ্যমে বাতাস গৃহীত হবে, অক্সিজেন গৃহীত হবে, সেই শ্বাস অঙ্গের তল হবে ভেজা ভেজা, সিক্ত, আর্দ্র। কারণ ভেজা হলে ব্যাপন পদ্ধতিতে সুবিধে হয়, দ্রুত তাড়াতাড়ি ব্যাপন করা যায় বাতাস থেকে, বা বাতাস থেকে অক্সিজেন নিতে সুবিধে হয়। বিস্তৃত শ্বসনতল, অর্থাৎ শ্বসনতলের ক্ষেত্রফল বেশি হতে হবে। শ্বসনতলের ক্ষেত্রফল বেশি হলে পরে বেশি পরিমাণে অক্সিজেন শোষিত হতে পারবে ব্যাপন পদ্ধতিতে। উচ্চ রক্ত প্রবাহ সমন্বিত পৃষ্ঠতল, অর্থাৎ শ্বাস অঙ্গে রক্ত প্রবাহ বেশি হতে হবে। তার কারণ এই যে অক্সিজেন, এটা তো রক্তের মধ্যে মেশে, শ্বাস অঙ্গে রক্তের মধ্যে মেশে। আবার যে কার্বন ডাই অক্সাইড শ্বসনে উৎপন্ন হয় সেটাও শ্বাস অঙ্গের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়, এই রক্ত দ্বারাই বাহিত হয়ে আসে। তাহলে বেশি পরিমাণে রক্ত প্রবাহ দরকার। আর বেশি পরিমাণে যদি শ্বাস অঙ্গে রক্ত প্রবাহিত হতে হয়, তাহলে রক্ত জালকের পরিমাণও বেশি থাকতে হবে। তাই শ্বাস অঙ্গে রক্ত জালকের পরিমাণ অনেক বেশি থাকে। তোমরা যে কোনো প্রাণীর ফুসফুস কাটলে দেখতে পাবে ফুসফুসের রং লাল, প্রচুর রক্তজালক রয়েছে। আবার মাছের কানকো দেখেছো, কানকো লাল হয় কেন? না, ফুলকা লাল হয় কারণ ফুলকার মধ্যে প্রচুর রক্তজালক থাকে। তো শ্বাস অঙ্গে রক্তজালকের পরিমাণ বেশি হয় উচ্চ রক্ত প্রবাহের জন্য, তার পৃষ্ঠতলে রক্ত প্রবাহ বেশি হওয়ার জন্য। প্রত্যক্ষ সংস্পর্শ, বাতাসের সঙ্গে শ্বাস অঙ্গের সরাসরি ডাইরেক্ট কন্ট্যাক্ট, প্রত্যক্ষ সংস্পর্শ থাকতে হবে, তা না হলে আসবে না। যেমন জলে যে অক্সিজেন থাকে, ফুলকার সংস্পর্শে সরাসরি আসে। আবার আমরা শ্বাস অঙ্গের মাধ্যমে অক্সিজেন নিই, সেই অক্সিজেনটা সরাসরি বাতাস নিয়ে, সে বাতাসের অক্সিজেন সরাসরি ফুসফুসের সংস্পর্শে আসে।
তাহলে শ্বাসঙ্গের প্রত্যক্ষ সংস্পর্শে থাকতে হয় বায়ুমণ্ডলকে বা বাতাসকে। তাহলে শ্বাসঙ্গের বৈশিষ্ট্যগুলো হলো। এরপরে আমরা উদ্ভিদের শ্বাসস্থান নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, উদ্ভিদের সুনির্দিষ্ট কোনো শ্বাস অঙ্গ নেই, যেমন প্রাণীদের আছে। উদ্ভিদের কিন্তু সুনির্দিষ্ট শ্বাস অঙ্গ। উদ্ভিদ বিভিন্ন অঙ্গের মাধ্যমে শ্বাসকার্য তাদের চালায়। সবচেয়ে বেশি যে অঙ্গের সাহায্যে শ্বাসকার্য চালায় সেটি হলো পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র তোমরা জানো, পত্ররন্ধ্র পাতায় ছিদ্র থাকে, ছিদ্রের দুপাশে দুটো এইরকম রক্ষীকোষ থাকে। রক্ষীকোষগুলো বন্ধ হলে পত্ররন্ধ্রের ছিদ্র বন্ধ হয়ে যায় রাতে, আবার দিনের বেলায় রক্ষীকোষগুলো এরকম খুলে যায়, খুলে গেলে পত্ররন্ধ্র ছিদ্রটাও খুলে যায়। তো রক্ষীকোষের সঞ্চালনের দ্বারা পত্ররন্ধ্রের ছিদ্র বন্ধ হয় বা খোলে। এই পত্ররন্ধ্রের সাহায্যেই বাতাস থেকে শ্বসনের জন্য প্রয়োজনীয় যে অক্সিজেন সেটা উদ্ভিদ নিয়ে থাকে। লেন্টিসেল, উদ্ভিদের কাণ্ডের গায়ে কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত চিহ্ন থাকে, ছিদ্র থাকে, সেগুলো ক্ষত ছিদ্র উদ্ভিদের কাণ্ডের গায়ে, সেই ত্বকে আর উদ্ভিদের ত্বকে, সেই ছিদ্রগুলোকে বলে লেন্টিসেল। এর সাহায্যেও শ্বাসকার্যের প্রয়োজনীয় অক্সিজেন নেয় বা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। শ্বাসমূল, এটি হলো লবণাম্বু উদ্ভিদ, অর্থাৎ যেসব উদ্ভিদ সমুদ্রের তীরে লবণাক্ত জায়গায় জন্মায় তাদের বলে লবণাম্বু উদ্ভিদ। সেই সব উদ্ভিদের বিশেষ একটি শ্বাসঙ্গ হলো শ্বাসমূল। মাটিতে, যেসব মাটিতে নিয়মিত জোয়ার ভাটা খেলে, অর্থাৎ সমুদ্রের উপকূলে, সেখানে মাটিতে লবণের পরিমাণ বেশি এবং মাটি সবসময় ভেজা, তাই মাটির কণার ফাঁকে ফাঁকে যে অক্সিজেন থাকার কথা, বাতাসের অক্সিজেন, সেটা খুব কম পরিমাণে থাকে। তাই গাছের মূল সেই মাটির মধ্যে থাকা অক্সিজেন পায় না, তাই তাদেরকে শ্বাসকার্যের জন্য প্রয়োজনীয় অক্সিজেন বায়ুমণ্ডল থেকে নিতে হয়। অর্থাৎ মূল, উদ্ভিদের মূলের জন্য শ্বাসকার্যের জন্য যে অক্সিজেন, সেটা জল মাটির ভেতর থেকে নিতে পারে না, যেহেতু মাটিটা ভেজা হয়, লবণাক্ত হয় এবং ভেজা হয়, তাতে অক্সিজেন কম থাকে। তাই সেই মূল, কিছু মূল মাটি ভেদ করে উপরে উঠে আসে, সব মূল না, কিছু শাখা মূল বা প্রশাখা মূল এইভাবে মাটি ভেদ করে, মাটি ভেদ করে পেরেকের মতো বা কোজের মতো উপরের দিকে উঠে আসে সূচালো মূল। এই মূলকে বলে শ্বাসমূল। এই শ্বাসমূলের আগায় অনেক ছিদ্র থাকে। শ্বাসমূলকে ইংরেজিতে বলে নিউম্যাটোফোর। আর শ্বাসমূলের আগায় অনেক ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলোকে বলে শ্বাসছিদ্র। এই যেগুলো শ্বাসছিদ্র বা নিউম্যাটোড, এই শ্বাসছিদ্রের সাহায্যেই বাতাস থেকে অক্সিজেন নেয়। কোন গাছে দেখা যায়? লবণাম্বু উদ্ভিদে, অর্থাৎ সুন্দরী, গরান, গেওয়া, গর্জন, পশুর ইত্যাদি যেসব গাছ রয়েছে সেই সব উদ্ভিদে দেখা যায়, ম্যানগ্রোভ। তাহলে উদ্ভিদের শ্বাসস্থান হলো। এবার প্রাণীর শ্বাসঙ্গ। বিভিন্ন প্রাণী রয়েছে যাদের শ্বাসঙ্গ বিভিন্ন রকম, আমরা কয়েকটা জেনে নেব। যেমন দেহতল, সমগ্র দেহতল দিয়ে শ্বাসকার্য চালায়। যেমন অ্যামিবা এককোষী, বা দেহতল দিয়ে স্পঞ্জ, হাইড্রা, নিম্ন শ্রেণীর প্রাণী এরা, এদের সারা দেহতলের সাহায্যে শ্বাসকার্য চালায়। এছাড়া রয়েছে প্যারামেসিয়াম, এইসব শ্বাসনালী, ইংরেজিতে বলে ট্র্যাকিয়া। পতঙ্গদের ক্ষেত্রে আরশোলা, মৌমাছি, ফড়িং, প্রজাপতি, মশা, মাছি, সব পতঙ্গ, এদের ক্ষেত্রে শ্বাসনালী বা ট্র্যাকিয়া। দেহে কতগুলো লম্বা লম্বা এরকম দৈর্ঘ্য বরাবর নালী আছে, শ্বাসনালী, প্রধান শ্বাসনালী, তা আড়াআড়ি তাদের সঙ্গে সংযোগ করে, তাদের শ্বাসনালীর মধ্যে শাখা শ্বাসনালী থাকে। আর দেহের বাইরে দুপাশে কতগুলো ছিদ্র থাকে, জোড়া জোড়া ছিদ্র থাকে। সেই ছিদ্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয়, নিয়ে সেই অক্সিজেন ওই নালীর মধ্যে প্রবেশ করে শ্বাসনালীতে, আবার কার্বন ডাই অক্সাইড ওই শ্বাসনালীর মধ্যে দিয়ে গিয়ে শ্বাসছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যায়, শ্বাসনালী বা এই ট্র্যাকিয়া। এবার ফুলকা, মাছের ক্ষেত্রে রুই, কাতলা, মৃগেল ইত্যাদি অধিক সব মাছেরই ফুলকা আছে। এই ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। ফুলকা লাল হয় কারণ প্রচুর রক্তজালক সমন্বিত হয়। ফুসফুস, উভচর মানে ব্যাঙ, উভচর থেকে শুরু করে স্তন্যপায়ী, সরীসৃপ, সমস্ত সরীসৃপ প্রাণী, সাপ, টিকটিকি, গিরগিটি, এইসব পাখি, সমস্ত পাখি, স্তন্যপায়ী প্রাণীরা সবারই হচ্ছে ফুসফুস শ্বাসযন্ত্র। অতিরিক্ত শ্বাসযন্ত্র, কিছু কিছু মাছ যাদের জিওল মাছ বলা হয়, জিওল মাছ, এরা জল ছাড়াও জলের বাইরেও বেশ কিছুক্ষণ বেঁচে থাকতে পারে, অথবা যে জলে অক্সিজেন খুব কম আছে সে জলেও বাঁচতে পারে। কেন না? তাদের কিছু অতিরিক্ত শ্বাসযন্ত্র, ফুলকা তো আছেই, তাছাড়াও অতিরিক্ত কিছু শ্বাসযন্ত্র থাকে।
যেমন কই, মাগুর, শিঙি এদের। কই মাছের ক্ষেত্রে কানকো কাটলে দেখতে পাবে কানকোর দুপাশে এদের যেন গোলাপ ফুলের পাপড়ির মতো একটা বিশেষ অঙ্গ আছে, দুদিকে দুটো। এদেরকে বলে শ্বাস পুষ্প বা শ্বাস ফুল, ঠিক গোলাপের পাপড়ির মতো। আবার মাগুর মাছের কানকোর কাছে কাটলে দেখতে পাবে যেন ডালপালা মেলা গাছের মতো দুদিকে দুটো অঙ্গ আছে, একে বলে শ্বাস বৃক্ষ, এগুলো অতিরিক্ত শ্বাসঙ্গ। আবার শিঙি মাছ, তার দেখবে তোমরা শিঙি মাছ যখন রান্না করে খাওয়ার সময় দেখবে ওর পিঠের দিকের যে যখন মাংসটাকে ছাড়াবে দেখবে একটা সরু নলের মতো আছে, দুদিকে দুটো নল, একে বলে শ্বাস নল, অতিরিক্ত শ্বাসঙ্গ। তো এগুলোর সাহায্যে এরা জলের বাইরে বা কাদা জলে অনেকক্ষণ বাঁচতে পারে। যেমন অতিরিক্ত শ্বাসযন্ত্রের কি প্রয়োজনীয়তা, না যখন জল পচে যায় বা জলে কাদা বেশি পরিমাণ বেশি হয় তখন জলে অক্সিজেন কমে যায়। তাহলে জলে অক্সিজেন কম যুক্ত জলে এরা কি করে জলের বাতাস থেকে অক্সিজেন নিয়ে বাঁচে। যে এই কারণে দেখতে পাবে এই মাছগুলো মাঝে মাঝে জলের ওপরে যখন কাদা নোংরা জলে এরা বাঁচে এবং মাঝে মাঝে জলের ওপরে ওঠে ভুট করে ভুট দেয়, মানে ওরা বাতাস থেকে তখন অক্সিজেন নেয়। আবার যখন পরিযায়ী মানে এরা যখন স্থান পরিবর্তন করে, বর্ষাকালে এক পুকুর থেকে আরেক পুকুরে যায়, ওরা যেন ডাঙা দিয়ে বেয়ে বেয়ে যায়, তাহলে সেই সময় তো জল নেই ডাঙায় যাওয়ার সময়, সেই সময় যারা অক্সিজেন বাতাস থেকে অক্সিজেন নিয়ে ওরা বেঁচে থাকে। তাহলে এক পুকুর থেকে এক জলাশয় থেকে অন্য জলাশয়ে যাওয়ার সময় প্রজনন ঋতুতে এরা বাতাসে অক্সিজেন নিয়ে ডাঙা দিয়ে এরা এক জলাশয় থেকে আরেক জলাশয়ে যায়। এই হলো প্রয়োজনীয়তা। তাহলে তোমরা বুঝতে পারলে এই আজকে যা যা আলোচনা করলাম। এবার প্রশ্ন কয়েকটা দিচ্ছি যেগুলো তোমরা লিখে নেবে। যেমন শ্বসন, প্রথম প্রশ্ন, শ্বসন কাকে বলে? 2 নম্বর, শ্বাসঙ্গের বৈশিষ্ট্যগুলি কি কি? 3 নম্বর, লবণাম্বু উদ্ভিদ কোন অঙ্গের সাহায্যে শ্বাসকার্য চালায়? 4 নম্বর, অ্যামিবা, আরশোলা, রুই মাছ, ব্যাং, টিকটিকি, পায়রা ও বাদুড়ের শ্বাসঅঙ্গ কি? 5 নম্বর, অতিরিক্ত শ্বাসযন্ত্র কোন কোন মাছের দেহে দেখা যায় এবং অতিরিক্ত শ্বাসযন্ত্রের প্রয়োজনীয়তা কি? আশা করি তোমরা আজকের পড়া বুঝতে পেরেছো।